আর বিশেষ করে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের একবিংশ শতাব্দীর উদ্যোক্তা তৈরির কারিগর, প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। আসলে সকলেই এখানে উপস্থিত থেকে ভালো কিছু স্বপ্ন বুনন করছি আমরা। তো প্রিয় স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। আসলে কয়েকদিন ধরে কিছু কিছু সমস্যা ফেস করা হচ্ছে। আমাদের প্রিয় জেসমিন আক্তার জুই আপু প্রায় সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, অনেক কথা বলেন। আমাদের আমি চিন্তা করলাম সেই বিষয়ে আমরা সবাই মিলে কিছু পরামর্শ নিতে পারি, আরো গভীরের কোনো কথা যদি থাকে সেটাও আমরা শেয়ার করতে পারি একে অন্যকে। তো সেই কথা বিবেচনা করেই হচ্ছে আজকে এই বিষয়টা আমি একটু চেষ্টা করলাম যে নিয়ে কথা বলার বা আলোচনা করার। তো যাই হোক, এখানে দেখেন ফেসবুক গ্রুপ পোস্ট সাধারণত স্প্যামে চলে যায় কিছু সমস্যার কারণে, এবং সমস্যাগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো এবং বলার চেষ্টা করব। পরবর্তীতে এই সমস্যাগুলো আমাদের মধ্যে আছে কিনা সেই বিষয়টা চেক দেবার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে প্রত্যেকেরটা দেখার চেষ্টা করব যে কে কোন সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে যাদের স্প্যামে চলে যাচ্ছে তাদের গুলো কেন যাচ্ছে সেটাও একটু আমি অডিট করবো ইনশাল্লাহ। তো জানি না সময় কতটুকু হবে, একটু চেষ্টা করি। তো এখানে আমরা দেখেন নতুন পোস্ট তৈরি এবং হচ্ছে গ্রুপ এডমিন, আমরা সাধারণত একটা পোস্ট তৈরি করে একটা পোস্ট ক্রিয়েট করে আমরা সেটাকে পাঠিয়ে দেই গ্রুপে পাবলিশ করার জন্য। তো এখানে কিছু সমস্যা থাকে, এখানে একটা ফিল্টারিং হয়ে থাকে। তো ফিল্টারিংটা আগে একরকম ছিল, কিন্তু এখন সেটা আরো কিছু আপডেট হয়েছে। তাহলে আমাদের স্প্যাম ফোল্ডার সম্পর্কে জানতে হবে যে স্প্যাম ফোল্ডারটা কেন তৈরি করা হয়েছে, এটা কি। আসলে পোস্ট করলে সরাসরি যদি আমাদের অ্যাক্টিভিটির মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে, কিছু সমস্যা থাকে, সেটা ডিটেক্ট করে একটা ফিল্টারিং হয়ে থাকে। এই ফিল্টারিং হয়ে যদি পোস্টটা গাইডলাইন এবং হচ্ছে গ্রুপের যেই নির্দেশনা আছে এই নির্দেশনা মেনে যদি পোস্টটা করা হয় এবং সমস্ত ফরম্যাট যদি ফুলফিল হয়, তখন হচ্ছে সেটা পাবলিশ হবে। আর পাবলিশ হবে বলতে সেটা গ্রুপ অ্যাডমিনের কাছে অ্যাপ্রুভালে যাবে। আর যদি সেটা না হয় তখন সেটা একটা ফাঁদ বলা যায়, লুকানো ফাঁদ, সেটা স্প্যাম ফোল্ডার, সেখানে চলে যাবে। এটা আসলে একটা ফোল্ডার যেটা চোখে বাজে না। অনেক সময় হয় কি যিনি মডারেটর আছেন মডারেটরের কাছে সরাসরি কিন্তু সেই পোস্টটা আসে না যে তিনি দেখে অ্যাপ্রুভ করে দিবেন, চেক করে দিবেন। তার আগেই একটা চেক হয়ে যায়, ফিল্টারিং হয়ে যায়। সেই ফিল্টারিং হয়ে সেখানে কিছু সমস্যা খুঁজে পাওয়ার কারণে অটোমেটিক সেই লুকানো ফাঁদে চলে যায়, স্প্যাম ফোল্ডারে চলে যায়। তো এটা হচ্ছে স্প্যাম ফোল্ডারের কিছু কথা। এখন 2026 সালে এসে কিছু সমস্যা তৈরি হয়েছে, কিছু এক্সট্রা কিছু যুক্ত হয়েছে প্যারাডিম শিফটে। এটা আসলে 2026-এ এআই বেসড ফিল্টারিংটা হয়ে থাকে। তো এআই বেসড ফিল্টারিংটা, আগে ফিল্টারিংটা হতো গ্রুপ এডমিনের বা গ্রুপ থেকে যেই রুলস রেগুলেশন বলে দেওয়া হতো। একটা গ্রুপে যুক্ত হলে শুরুতেই কিন্তু কিছু প্রশ্ন আসে, কিছু আস্ক করে যে আপনি এখানে যুক্ত হতে চাচ্ছেন কেন। তারপরে বিভিন্ন ডকুমেন্ট তারা নেয়ার চেষ্টা করে, সেগুলোর মাধ্যমে কিন্তু ফিল্টারিংটা হয়ে যেত। যদি তাদের কথা এবং তাদের যে নিয়ম শৃঙ্খলা গুলো বলা হয় সেগুলো মেনে চলা হয়, মেনে কোনো পোস্ট করা হয়, সেটা অ্যাপ্রুভালের জন্য আসলে মডারেটরের কাছে যাবে। আর যদি সেটা না হয়, ফুলফিল না হয়, মডারেটরের কাছে যাবে না সেটা। তো এখন এখানে কি কি ঘটনা ঘটে থাকে দেখেন। এআই বেসটা বর্তমানে এআই বেস স্প্যাম ফিল্টারিংটা এখন যুক্ত হয়েছে। তো এখানে
আগে শুধু কন্টেন্টের উপরে ডিপেন্ড করা হতো, এবং সেটা কন্টেন্ট যদি সঠিক গাইডলাইনের মধ্যে না থাকতো স্প্যাম ফোল্ডারে চলে যেত। আর যখন কন্টেন্টটা এর পাশাপাশি বিহেভিয়ারটা কাউন্ট করা হলো, তখন হচ্ছে 2026-এর এই ফরম্যাটে এআই এর কার্যক্রমগুলো শুরু হয়ে গেল। বিহেভিয়ার, স্প্যাম বিহেভিয়ার। এখন স্প্যাম বিহেভিয়ারটা আসলে কি? দেখেন, আগে হচ্ছে পোস্টের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল, নিয়ম শৃঙ্খলা মেনটেন করে ফিল্টারিং হতো, এবং সেটা অনেকটা ম্যানুয়ালি কিন্তু হতো। কিন্তু নতুন যে ফরম্যাটে, এখানে কি হচ্ছে, আমাদের সমস্ত কিছুর দিকে নজর রাখতেছে ফেসবুক, যে আমার চলাফেরা কেমন, আমি কি খেতে পছন্দ করি, আমি কি দেখতে পছন্দ করি, আমি আমার মনের চিন্তা ভাবনাগুলো কি, এতদূর পর্যন্ত যেতে সক্ষম হয়েছে এই 2026 সালে এটা শুরু হয়েছে। তাহলে আমার ভিতরে ঢুকে আমার মেন্টালিটি অনুভব করে হচ্ছে আমাকে ডিটেক্ট করে, এবং আমি কি স্প্যামে যেতে সক্ষম, নাকি আমি সরাসরি মডারেটরের জন্য পাবলিশে যেতে সক্ষম, মডারেটর অ্যাপ্রুভালের সামনে যেতে সক্ষম। এখন দেখেন, এইখানেই প্যাচটা লাগে, এখানেই সমস্যাটা তৈরি হয়। আমি হাঁটা চলা কিরকম করতেছি, আমার হাঁটা চলার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা সেটাও যদি ডিটেক্ট করে, তাহলে মানে এক্সাম্পল স্বরূপ যদি সেটা বলি, যে আমার হাঁটাটা যদি ফলো করে, আমার দৃষ্টিটা যদি ফলো করে, আমার হাতে কি আছে, আমার চলাফেরায় আমার মানে আনুষঙ্গিক ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি ডিটেক্ট করা শুরু করে, তাহলে তো আমাদের অনেক সমস্যা খুঁজে পাবে। আর এইখানেই হচ্ছে প্রশ্নটা তৈরি হয়, যে আমাকে নিয়ে অ্যানালাইসিস করতেছে, আমি ফেসবুকের মধ্যে নাই, আমি সেখান থেকে বের হয়ে আমি গুগলে প্রবেশ করেছি, আমি ইনস্টাগ্রামে প্রবেশ করেছি, আমি আহ, আহ, আমি প্রবেশ করেছি টিকটকে। এখন এই টিকটকে কি হচ্ছে, এটাও এর ফলো করতে হবে। দেখেন কোথায় চলে গেছে, টিকটকে গিয়ে আমি কোথায় ক্লিক করতেছি, আমি গুগলে গিয়ে কোথায় ক্লিক করতেছি, কোথায় কি কাজ করতেছি, সেই বিষয়গুলো কিন্তু অ্যানালাইসিসের মধ্যে আসতেছে। এই হচ্ছে এআই একটা মানে মানে সুবিধা অসুবিধা দুইটাই বলা যায়। তার মানে আমাদের কিন্তু এখন সবসময় সতর্ক হয়ে চলতে হবে বলা যায় আর কি, যদি এক্সাম্পল হিসেবে বলি। তাহলে এই ফরম্যাটটা নতুন যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে এর জন্য কয়েকটা ফরম্যাট আছে, যেমন কোর একটা ইঞ্জিন আছে। দেখেন, ট্রাস্ট, আমাকে সমস্ত কিছু অ্যানালাইসিস করে তারা দেখে যে আমি কতটুকু ট্রাস্টেড। ওই যে আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে আমি ওয়েব অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং এর কাজ করে থাকি। ওয়েব অ্যানালিটিক্স এবং ট্র্যাকিংটা আসলে কি, সেই ফরম্যাটটা, সেই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং যেটা হচ্ছে, সেটা হলো আমি একটা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করলাম, কতক্ষণ সেখানে থাকলাম, কতক্ষণ আমি একটা পোস্ট দেখলাম, কতক্ষণ সেখান থেকে অন্য একটা পেজে প্রবেশ করলাম, এই বিষয়গুলো তারা কিন্তু এআই কিন্তু অ্যানালাইসিস করে। আর এই কাজগুলো করার জন্য আমি যদি বলে দেই যে এই ব্যক্তি এখানে প্রবেশ করেছে, কতক্ষণ তুমি সেটা দেখবা, তাহলে একটা ট্রিগার করে, একটা ফোল্ডার আছে, ওইটা ট্রিগার করে তাকে অ্যানালাইসিস করে যে এখানে কোন ব্যক্তি কতক্ষণ সময় দিয়েছে। ওই ব্যক্তি যদি এখানে বেশি সময় দেয়, তাহলে ওনার বিহেভ বিশ্লেষণ করা হয়ে গেল, তার মানে ওনার একটা প্রোডাক্ট কেনার আগ্রহটা অনেক বেশি। তো ওই আগ্রহটা কাজে লাগিয়ে আমরা আবার কি করি, তাদের কাছে অ্যাড ক্যাম্পেইন পাঠালে ওই ওনার কাছে অ্যাডটা চলে যায়, তাহলে ওনার আগ্রহ বেশি বিধায় উনি কিনতে পারে, সম্ভাবনা আছে। ঠিক এরকম আমাদেরকে অ্যানালাইসিস করতেছে এখানে এআই দিয়ে। এআই আমাদের মেইলে আমরা কি করতেছি, মেসেঞ্জারে আমরা কি করতেছি, কার সাথে ভালো শব্দ ব্যবহার করতেছি, কার সাথে খারাপ শব্দ ব্যবহার করতেছি, মেসেজিং এ সব কিছু সুন্দর করে তারা কিন্তু দেখতেছে। আর এই পারমিশনটা নিয়েই কিন্তু যখন আমরা একটা আইডি ক্রিয়েট করি, আইডি ক্রিয়েটের সময় কিন্তু আমাদের কাছে এগ্রিমেন্ট নেয়। এটা মেইল তৈরি করলো, মেইলের সময় আমাদেরকে একটা এগ্রিমেন্ট নেয়, ওখানে যদি আমরা মানে হ্যাঁ বলি, ওখানে যদি পজিটিভ আমরা অ্যাটিটিউড দেখাই, তখন কিন্তু তারা অ্যাকাউন্ট করতে দেয়। তার মানে তারা কি নিচ্ছে সেটা কিন্তু আমাদের জানার বিষয়। তারা কিন্তু আমাদের কাছ থেকে পারমিশন নিচ্ছে যে আমি কি করতেছি, আমি কোথায় কি লিখতেছি, কার সাথে কি করতেছি, আমি কোনো মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেছি কিনা, আমি কোনো মানুষকে ঠকানোর চিন্তা করছি কিনা, এইগুলো কিন্তু তারা পারমিশন, এইগুলো অ্যানালাইসিস করবে, সেটার জন্য পারমিশন চায়। সো সেই পারমিশন কিন্তু আমরা দিয়ে একটা পেজ ক্রিয়েট করি। সুতরাং এই সুযোগটাই তারা কাজে লাগায়, এখান থেকে আমাদের অ্যানালাইসিস করা শুরু করে দেয় যে আমরা ভালো মানুষ না খারাপ মানুষ, আমরা কোন মেন্টালিটির, সেগুলো সব অ্যানালাইসিস করে। আচ্ছা, আমি একটু অনুরোধ করব যদি স্ক্রিনশট দিয়ে একটু স্ক্রিনশটটা গ্রুপে দেন, আমার মনে হয় যে অনেকে
আসতে পারে, কারণ আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অ্যানালাইসিস হচ্ছে, আলোচনা হচ্ছে, সকলের জানা আসলে খুবই দরকার। তো এই জন্য প্রিয় ভাইয়া আপুরা যারা আছেন, সবাই হাতে স্ক্রিন শেয়ারটা মানে স্ক্রিনশট দিয়ে এই গ্রুপে দিতে পারেন আমাদের মিরপুরের। যাই হোক, তাহলে দেখেন, ট্রাস্ট স্কোর নামে একটা কথা আছে। আমি কেমন কোয়ালিটির মানুষ সেটা বিবেচনার মাধ্যমে ট্রাস্ট স্কোরটা তৈরি হয়। দেখেন, এটা কিন্তু মনে মনে হিসাব করে অনুমান করে তারা কাজ করে না। আমি কতটুকু ট্রাস্টেড সেটা আমাকে অ্যানালাইসিস করে সেখানে কিছু পয়েন্টিং সিস্টেম করে তারা সেটা বিবেচনায় নিয়ে আসে যে আমি আসলে ট্রাস্টেড কিনা। তাহলে আমার কতটুকু ট্রাস্টি, আমি কতটুকু ট্রাস্টেড পারসন, সেটা একটা স্কোরে পরিণত হয়। দেখেন, এখানে লোয়েস্ট ট্রাস্ট হতে হতে ধাপে ধাপে কিন্তু হাইয়েস্ট ট্রাস্ট অপশনে চলে যায়। যে এই অপশনটা ক্রস করবে তার কিন্তু শুধুমাত্র ফেসবুক না, আদার্স যেই প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলোতে কিন্তু এসএসএল যুক্ত, অর্থাৎ একটা সিকিউরিটি সেল যুক্ত আছে, সিকিউরিটি একটা অপশন আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সিকিউরিটি আছে ইন্টারন্যাশনালি ভাবে। আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি আমাদের কিন্তু এসএসএল যুক্ত না করলে হয় না। ওই এসএসএল এর মধ্যে এই বিষয়গুলো থাকে যে ট্রাস্টেড ভালো পার্সন গুলোকে ফিল্টারিং করে এর মধ্যে প্রবেশ করাবা, আর যদি ভালো পার্সন না হয় তাহলে তাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে। তারা যদি ওয়েবসাইটে ঢোকে, ওয়েবসাইট স্লো হয়ে যায়, তারপরে ওয়েবসাইটে নিচ্ছে না, নিতে চাইবে না, মানে এইরকম আমাদের মেন্টালিটি গুলো অনুভব করে তারা কিন্তু আমাদেরকে ওই ওয়েবসাইটের ওই অপশন, ওই পেজের মধ্যে প্রবেশ করায়। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অ্যানালিসিস করে। তাহলে লো স্কোরটা আমরা যেভাবে হোক এখান থেকে হাই স্কোরের দিকে নিয়ে যেতে হবে, আমাদের নিয়ে যাওয়া উচিত। সকলের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে কি কি বিষয় আছে আমরা সামনে আলোচনা করি। আচ্ছা, স্প্যাম ফোল্ডারে যাওয়া মানেই হচ্ছে আপনি অ্যালগোরিদমে ট্রাস্ট হারিয়েছেন। এই যে একটা কথা, এখানে শব্দগুলো আপনারা দেখে রাখবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দিকে চলে যাওয়া, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এই সিস্টেমে চলে যাওয়া মানে ট্রাস্টটা হারিয়ে ফেলা। তাহলে পরবর্তী 4টা পিলার আমরা খেয়াল করব, পরবর্তীতে 4টা পিলার দেখব কোন পিলারে আমাদের কি অ্যাক্টিভিটি আছে। 4টা পিলার হিসেবে আমি এটাকে। মহসিন ভাই, আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আপনি স্ক্রিন করে রেখে দিচ্ছেন স্টিল। আপনি কি কিছু দেখাচ্ছেন? হ্যাঁ, আমি তো এই যে একটা নাড়াচাড়া করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। আমি না ভাইয়া, দেখা যাচ্ছে না। হাই হাই, আমি তো অনেকগুলো। আপনি তো এতক্ষণ ধরে ওই যে ইয়া দিয়ে রাখছেন, ওই যে কেন স্প্যামে দেয়, ব্যাস এইটুকুনি শো করছে। সো সরি আপু, আসলে আপনার পেজটাই দেখতে আপনারা পাচ্ছি, আমি ভাবছি আপনি হ্যাঁ, দেখাবেন না, তাই এতক্ষণ বলেন না কেন? এতক্ষণ বললে হয়ে যেত। আমি মনে করছি কাভার পেজটাই থাকবে, ভাইয়া শুধু বলবে, দেখাবে না। না না না, প্রত্যেকটার জন্য আমি স্লাইড তৈরি করেছি। আমি একটু সময় দেন। এখন চেঞ্জ হচ্ছে? জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমি এখন হচ্ছে ঠিক আছে। কোন বাটনে চাপ দিছিলেন না? না, আমি এখানে যেটা আছে এটা দিয়ে মূলত স্ক্রিনে দেখানোর জন্য যেটা আছে এটা দিয়েছিলাম, ফুল স্ক্রিন দেখানোর জন্য। এজন্য ওটা আবার গুগলে মনে হয় অ্যাকসেপ্ট করে নাই। ওকে, তাহলে এইভাবেই আপনারা দেখেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে নতুন পোস্ট তৈরি করা এবং গ্রুপ অ্যাডমিনের কাছে যাওয়া। এই গ্রুপ অ্যাডমিনের কাছে যাওয়ার আগেই হচ্ছে একটা ফাঁদের মধ্যে পড়ে যায় আমাদের। এই যে যতক্ষণ আমি আলোচনা করলাম আমাদের অ্যাক্টিভিটি নিয়ে, সেইগুলোর কারণে এখানে কিন্তু লুকানো ফাঁদ তথা স্প্যামে চলে যায়। তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলেছি, যেটা পটেনশিয়াল স্প্যাম হিসেবে ধরা হয়। আচ্ছা, আমি ছিলাম হচ্ছে এই যে এইটা আমি আপনাদের কিন্তু দেখিয়েছিলাম আমাদের যে বিহেভ গুলো বিশ্লেষণ করে, আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে কিন্তু এক্সাম্পল হিসেবে দেখিয়েছে আমাদের সমস্ত কিছু তারা অ্যানালাইসিস করে। আগে ছিল এই যে এই ফর্মুলাটা, শুধুমাত্র আমাদের পোস্টটা কেমন, পোস্টের মধ্যে আমাদের যে রুলস রেগুলেশন থাকে প্রত্যেকটা গ্রুপে, সেই রুলস রেগুলেশন মেনটেন করে পোস্ট করা হয়েছে কিনা, যদি করা হয় অটোমেটিক্যালি এটা পারমিশনের মধ্যে চলে যায়, অর্থাৎ মডারেটরের সামনে চলে যায়। আর যখন আমাদেরকে এই টোটাল অ্যানালাইসিসটা করা শুরু করে তখন কিন্তু অটোমেটিক্যালি স্প্যাম ফোল্ডার
লুকানো ফাঁদ যেটা বলা যায় সেই ফোল্ডারে চলে যায়। আচ্ছা, এখন দেখেন আমি এইখানে ছিলাম, আমাদের যে স্কোর আছে লো ট্রাস্ট স্কোর এই অপশনটা, এবং এটা হচ্ছে হাই ট্রাস্ট স্কোর, তাহলে আমি কতটুকু ট্রাস্টেড পারসন সেটা কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করে এইরকম একটা অ্যালগোরিদমের ভিতরে এইরকম একটা মিটার বসানো আছে, সেই মিটারে কিন্তু অ্যানালাইসিস করে আসলে আমি কতটুকু ট্রাস্টেড। তাহলে ট্রাস্ট স্কোর যত বেশি হবে তত কিন্তু আমার সেই ইয়াটা আছে রিকোয়ারমেন্ট। এই আমরা যদি ট্রাস্ট স্কোরের এই অপশনটা ক্লোজ করতে পারি, এই ডান দিকে থাকতে পারি, তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না, আমরা কিন্তু কি বলে স্প্যাম ফোল্ডারে আমাদের পোস্ট যাবে না, সরাসরি আমাদের পোস্ট কিন্তু চলে যাবে মডারেটরের সামনে অ্যাপ্রুভালের জন্য। তাহলে ট্রাস্ট স্কোর এবং ট্রাস্ট স্কোর হারানো যাবে না। তারপরে 4টা পিলার আছে, 4টা পিলারে আমরা অবস্থান করার চেষ্টা করব, আমি সেই দিকে ছিলাম। দেখেন এখানে হচ্ছে আমরা কি করি, ইউজার আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটি ট্রিগার, অর্থাৎ এই পিলারের মধ্যে প্রথম যে পিলারটা সেটা হচ্ছে আমার ইউজার আইডেন্টিটি, আসলে আমি কোনো ফেক পারসন কিনা অথবা আমার নতুন কোনো আইডি কিনা। এই যে এখানে নিউ এবং হচ্ছে নিউ অথবা লো ট্রাস্ট অ্যাকাউন্ট, যদি নতুন কোনো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, নতুন অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে স্প্যাম কোনো পোস্ট যদি আমরা গ্রুপে করতে চাই তাহলে সেটা স্প্যামে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং লো ট্রাস্টের বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে কখন আমরা ট্রাস্ট বৃদ্ধি করতে পারি, কখন আমাদের ট্রাস্টটা বাড়বে, তো সেগুলো ধাপে ধাপে আসতেছি। তারপরে সাসপিশিয়াস ইউজার হিসেবে আসলে কাউন্ট করা হয় নতুন কোনো অ্যাকাউন্টকে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট কেন, এখানে আমি ধাপে ধাপে আসতেছি, সবগুলো দেখবেন বুঝতে পারবেন। তো নিউ ডিভাইস যদি ডিটেক্ট হয়, আমাদের ডিভাইস কোনটা, আইপি কত, এটা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এই জিনিসটা ডিটেক্ট করে ফেলে। যদি ফেসবুকে প্রবেশ করি, আইপি কোন আইপি দিয়ে আমরা প্রবেশ করেছি, আমরা ভিপিএন ব্যবহার করেছি কিনা, আমরা কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করেছি কিনা, এই আইপি গুলো ওরা কিন্তু ট্র্যাক করে ফেলে, এআই এটা খুব সহজে ধরে ফেলে। আর এরপরে হুট করে আমরা এই যে ভিপিএন ব্যবহার করার বিষয়টা, হ্যাঁ, আবার সিকিউরিটি ইস্যু আছে কিনা আমাদের অ্যাকাউন্টের মধ্যে, সেটাও কিন্তু এই অ্যানালাইসিসের মধ্যে, এই ফিল্টারিং এর মধ্যে পড়ে যায়। সুতরাং এখানে অবশ্যই কি ফেসবুক আপনার পোস্ট পড়ার আগেই আপনাকে ইউজার ফ্ল্যাগ করে দেয়, অর্থাৎ আমি যদি নতুন হয়ে থাকি, এখানে এইগুলো আপনারা একটু পড়বেন, আমি যে কথাগুলো বলেছি সেগুলোর মধ্যে আছে, এই পয়েন্ট কয়টা নোট আউট করে রাখবেন, অবশ্যই এটা কিন্তু বেশ হেল্পফুল হবে, কখন ফ্ল্যাগের মধ্যে নিয়ে যায়। এরপরে হচ্ছে অ্যাকশন ভেলোসিটি, অর্থাৎ স্পিড ট্র্যাপ, আমরা কতটুকু ট্রাস্টেড, একটা পিলার কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি, নতুন এবং হচ্ছে লো ট্রাস্ট অ্যাকাউন্ট গুলো, সেটা কিন্তু প্রথম পিলারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ইউজার আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটি ট্রিগার করে। তো আমাদের কি নতুন অ্যাকাউন্ট, লো ট্রাস্ট অ্যাকাউন্ট, এরপরে নতুন কোনো আইপি দিয়ে আমরা দেখা যায় যে একসময় মোবাইলের যে আছে মানে নেট আছে সেটা ব্যবহার করি, ডাটা ব্যবহার করে ওপেন করি, ডাটার আইপি একটা, আমি আপনাদের চেক দিয়ে দেখাবো যে আইপিটা কখন চেঞ্জ হয়, আমার ফোন দিয়ে দেখাবো। এরপরে ওয়াইফাই দিয়ে যদি আপনি নেট চালান, ওইটার আইপি আর একটা। তারপরে হচ্ছে একটা ফোনের হটস্পট দিয়ে যদি আপনি নেট চালান, সেটার আইপি আলাদা আর একটা। তো এইগুলো ডিটেক্ট করে। তাহলে এই তিনটা, নিউ, লো ট্রাস্ট অ্যান্ড সাসপিশিয়াস লগ ইন, তিনটা কথা খেয়াল রাখবেন। এরপরে দ্বিতীয় নাম্বার পিলারে হচ্ছে আপনি কতটুকু স্পিডি পোস্ট করতেছেন। একসাথে অনেকেই আছে একসাথে 50, 60, 100, 200 গ্রুপের মধ্যে পোস্ট করে দেয়। সরি। তো দ্বিতীয় নাম্বার পিলারে যেটা ফিল্টারিং হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকশন ভেলোসিটি তথা স্পিড ট্র্যাপ, যেটার মাধ্যমে আমি কতটা দ্রুত পোস্ট করতেছি, আমি কি পোস্টটা হিউম্যান অ্যাক্টিভিটির মাধ্যমে পোস্ট করছি, ম্যানুয়ালি পোস্ট করছি, নাকি আমি বটের ব্যবস্থা করে নিয়েছি। এখন কিন্তু প্রচুর পরিমাণ বট পাওয়া যায়, এই বটের মাধ্যমে একসাথে ক্লিক করে দেখা গেল যে 1000 গ্রুপে পোস্ট করে দেয় অনেকে।
এরকম অনেকেই আছে। সো এই কাজ করলে এখন কিন্তু নিঃসন্দেহে মানে একদম সরাসরি তারা কিন্তু এটাকে স্প্যাম ফোল্ডারে নিয়ে নেয়। তাহলে এটা হচ্ছে র্যাপিড পোস্টিং বিহেভিয়ার। মনে রাখবেন এই কথাটা, আমরা খুব দ্রুত পোস্ট করব না। এটার জন্য আমি পরামর্শ শেষে দিয়ে দিব। এখানে হচ্ছে জাস্ট কি কি ভুল আমরা করি, সাধারণত ভুলগুলো হয়ে থাকে। অটোমেটেড টুলস দিয়ে ওই যে মানে স্কেডিউলিং করা হয়, তারপরে পোস্ট আপলোড করা হয়। আপনি দেখা যায় যে একসাথে 500 পোস্ট ক্রিয়েট করে এক একদিন 10টা 15টা করে আপনি দিয়ে রেখেছেন অটোমেশন সফটওয়্যারের কাছে, যে আপনি শুধুমাত্র শুধু পোস্ট করতে থাকবা, নিয়মিত পোস্ট করতে থাকবা। এইভাবে পোস্ট করলে সেটা কিন্তু এখন এআই ধরে ফেলে। আমাদের সমস্ত মেন্টালিটি কিন্তু চেষ্টা করে বোঝার জন্য এআই কে। মানে এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের সাথে বলেছি যে আমরা কি করছি, কি খাচ্ছি, কি দেখতেছি, কোন রকম চিন্তা করতেছি, আমাদের মনের মধ্যে কিন্তু এখন তারা ঢুকে গেছে। ব্যাপারটা এরকম, বিভিন্ন দিকে অ্যানালাইসিস করে। আমরা একদিন সেই বিষয়গুলো নিয়ে আরো বেশি ডিটেল আলোচনা করব, যে কিভাবে আমরা যে একটা কিছু ধরতেছি, আমরা যে কি চিন্তা করতেছি, আমরা যে কি খাচ্ছি, সেটাও ইন্টারনেট ও জানে। সেটা কিভাবে সম্ভব, সেগুলো নিয়ে আপনাদের সাথে একদিন ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে মানুষের পক্ষে যে স্পিডে পোস্ট করা সম্ভব না, সেই স্পিড অ্যালগোরিদমে অটোমেশন সিগন্যাল পাঠায়। যেটা অটোমেশন ব্যবহার করে পোস্ট করা হয়েছে, তাহলে দেখা গেল যে এটা হচ্ছে স্প্যাম ফোল্ডারে চলে যায়। তার মানে কি, অ্যাকশন ভেলোসিটি অর্থাৎ স্পিড ট্র্যাপ, এই একটা ফিল্টারিং, এটা হচ্ছে একটা পিলার। এরপরের যে ধাপটা, তৃতীয় নাম্বার পিলার, কন্টেন্ট ফিঙ্গারপ্রিন্টিং। কন্টেন্ট ফিঙ্গারপ্রিন্টিং এর মধ্যে কি কি থাকে? তৃতীয় নাম্বার ধাপে এটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ আপনি যে কন্টেন্ট গুলো ব্যবহার করতেছেন, এই কন্টেন্ট গুলো কোথাও থেকে কপি করে নিয়ে এসেছেন। কপি করা কন্টেন্ট হলে খুব সহজে ডিটেক্ট করে ফেলে এআই। এরপরে হচ্ছে সেম সেম আপনার কি বলে ক্যাপশন। এক জায়গায় একটা পোস্ট করেছেন, ওই একই ক্যাপশন দিয়ে আবার আরেকটা গ্রুপে পোস্ট করেছেন। সেম ক্যাপশন যদি হয়, তখন কিন্তু সেটা আপনার এই কন্টেন্ট ফিঙ্গারপ্রিন্টিং এর আওতায় পড়ে যায়, এবং সেটা কিছুটা হলেও পরিবর্তন করে দেওয়া উচিত। আর এআই দিয়ে তৈরি করা, যেমন এখন কিন্তু অধিকাংশ পোস্টে ক্যাপশন বড় হয়, বড় ক্যাপশন গুলো কিন্তু বেশি ডিটেক্ট করে, সহজে ডিটেক্ট করতে পারে যে এটা এআই দিয়ে খুব দ্রুত তৈরি করা হয়েছে। আর ওরা হচ্ছে এর মধ্যে কিছু কোডিং এর বিষয় থাকে, যার কারণে ধরে ফেলতে পারে যে এটা আসলে চ্যাটজিপিটি দিয়ে করা হয়েছে না আদার্স কোথাও দিয়ে ক্যাপশন তৈরি করা হয়েছে, এটা ডিটেক্ট করে ফেলে। তাহলে আমরা কি কপি পেস্ট করব না, এটা যতটা সম্ভব একটু ইউনিক করে দেওয়ার চেষ্টা করব। এরপরে এক্সটার্নাল লিঙ্ক ওভার ইউজ। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক আমাদের জয়াপু প্রায় সময় বলে থাকে যে আপনাদের এর সাথে আলাদা কোনো লিঙ্ক যুক্ত করা হয়েছে, বা বিশেষ করে যখন কোনো লিঙ্ক থাকে, লিঙ্কগুলো কিন্তু সহজে বোঝা যায়। লিঙ্কের যেই দৃশ্যটা, সেটা কিন্তু এরকম থাকে, এইরকম কালার, অর্থাৎ আপনার এই ব্লু কালারটা প্রদর্শন করে লিঙ্ক যদি থাকে কোনো ওয়ার্ডের সাথে, এটাকে লিঙ্কিং বলা হয়। সো এরকম যেমন বিটলি, তারপরে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে না, যে নিজের প্রচারণা ভালো আছে, অ্যাক্টিভিটি ভালো আছে, এই জন্য আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলাম, এটার মাধ্যমে যদি কেউ প্রোডাক্ট কিনে আমার একটা পার্সেন্টেজ এখানে আসবে। সো এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে অনেকে। এরপরে ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করে। এই লিঙ্ক ব্যবহার করলে সাথে সাথে এআই বেসড যেই ফিল্টারিংটা আছে, সে ডিটেক্ট করে ফেলে এবং সেখানে আটকিয়ে দেয়, স্প্যাম ফোল্ডার নিয়ে যায়। এরপরে ক্লিক বেইট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। ক্লিক বেইট ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় যে 100% গ্যারান্টি, 100% ফ্রি, তারপরে খুব দ্রুত আসেন, দ্রুত কিনেন, তারপরে এখনই নিয়ে নেন, মানে এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেটাকে ক্লিক বেইট ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করা হয়। এআই এর কাছে বলা আছে ক্লিক বেইট ল্যাঙ্গুয়েজ গুলো যদি আসে, তাকে ডিটেক্ট করে স্প্যাম ফোল্ডারের মধ্যে নিয়ে নেবে। তো ডিটেক্ট করে স্প্যাম ফোল্ডারের মধ্যে পাঠিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ফিঙ্গারপ্রিন্টিং এর আওতায় পড়ে। তিনটা জিনিস মনে রাখেন, ডুপ্লিকেট কন্টেন্ট, সেটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে মিউজিক, হতে পারে কোনো ক্যাপশন লেখা। এরপরে এক্সটার্নাল লিঙ্ক ওভার ইউজ, মানে এক্সটার্নাল লিঙ্ক কিছু ব্যবহার করা যায়, কিন্তু সেটা যেগুলো একটু সেন্সিটিভ গ্রুপ আছে সেগুলোতে ব্যবহার করাটা নিরাপদ না, মানে সমস্যা ঝুঁকি বেশি থাকে, কারণ তাদের রুলস রেগুলেশন বেশি, এই জন্য সেগুলোতে এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করাটা
ঠিক হবে না। তখন দেখা যায় যে গ্রুপেও একটা রিস্ক থেকে যায় এবং হচ্ছে স্প্যামে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো কোনো লিঙ্কই ব্যবহার করা যাবে না। ক্লিক বেইট ওয়ার্ড গুলো অবশ্যই খেয়াল রাখবেন। মানে বিশেষ করে ক্লিক বেইট ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ গুলো কি, যে এঙ্গেজমেন্ট ম্যানিপুলেশন ডিটেক্ট, অর্থাৎ মানুষকে খুব বেশি আকৃষ্ট করার জন্য নানান রকম রং বেরঙের কথা ব্যবহার করে তাদেরকে কোনো পণ্য কেনানো বা এরকম কোনো একটা কিছু বিশেষ করে। আচ্ছা, এরপরে যে এবারে আমি চতুর্থ নাম্বার পিলারে প্রবেশ করেছি। চতুর্থ নাম্বার পিলারে কি কি ফিল্টারিং ব্যবস্থা আছে দেখেন। কমিউনিটি সিগন্যাল, যেটাকে বলা হয় অডিয়েন্স ভার্ডিক্ট, অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে এঙ্গেজমেন্ট কেমন, এই অ্যাকাউন্টে অন্যের লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, তারপরে হচ্ছে আদার্স যে পজিটিভ রিয়াক্ট গুলো সেই রিয়াক্ট গুলো আছে কিনা, এখন সেটাও ধরে ফেলে। দেখেন আমি কি করতেছি, আমি একটা গ্রুপে পোস্ট করব কি করব না সেটা হচ্ছে আলাদা ব্যাপার, দূরের ব্যাপার, কিন্তু এখানে আমাকে ফেসবুক অ্যানালাইসিস করতেছে যে আমার এখানে লাইক, ফলো এবং হচ্ছে পজিটিভ রিয়াক্ট গুলো নাই, কম, তাহলে আমি যদি পোস্ট করি কোনো গ্রুপে ওটা স্প্যাম ফোল্ডারে নিয়ে নিই, কারণ আমার অ্যাক্টিভিটি ভালো না বা আমার হচ্ছে জনপ্রিয়তা বেশি নাই, সো আমাকে ইগনোর করতেছে। দেখেন, তো এটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট একটু বেশি হয়ে থাকে সাধারণত। তাহলে এটা হচ্ছে লো এঙ্গেজমেন্ট। এরপরে আছে রুল ভায়োলেশন, অর্থাৎ গ্রুপে প্রবেশ করার সময় কিন্তু, জয়েন হওয়ার সময় কিন্তু কিছু রুলস দেয়া হয়। কারণ আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের, কিন্তু গ্রুপগুলোতে যুক্ত হতে গেলেই অনেক কিছু জিজ্ঞেস করে এবং সেই গ্রুপের নিয়ম শৃঙ্খলা মেনে হচ্ছে আমরা যদি অ্যাগ্রি থাকি তখন কিন্তু আমাদেরকে এর ভিতরে জয়েন করার সুযোগ দেয়, পারমিশন দেয়। তাহলে এই রুল ভায়োলেশন অর্থাৎ রুল গুলো আমাদের অমান্য করা যাবে না। আমরা শুরুতে যে রুল মেনে অ্যাগ্রি করেছিলাম আমাদের পোস্টের মধ্যে, কন্টেন্টের মধ্যে যদি তা ব্যত্যয় ঘটে কোনোভাবে, তাহলে কিন্তু কোনোভাবে এর ভিতরে আমাদের পোস্ট গুলো কিন্তু অটোমেটিক্যালি স্প্যামে চলে যাবে। সো গ্রুপ অ্যাডমিনের কাছে যাবেন। এরপরে রিপোর্টেড কন্টেন্ট, এটা হচ্ছে আর একটা বিষয়। রিপোর্টেড কন্টেন্ট হচ্ছে কোনো কম্পিটিটর যদি রিপোর্ট করে থাকে, যেটা আসলে বলা যায় মানে আমার কন্টেন্টকে যদি কেউ রিপোর্ট করে, যেমন আমার কন্টেন্টটা ভালো না, জয় আপু বা হচ্ছে শাফিন আপু আমাকে একটা রিপোর্ট দিয়ে দিল ওই কন্টেন্টটার উপর, ওই কন্টেন্টটা দিয়ে হচ্ছে আমি আবার কি করলাম, আমি চলে গেলাম গ্রুপে পোস্ট করার জন্য, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন গ্রুপে পোস্ট করার জন্য গ্রুপে গেলাম, গ্রুপে পোস্ট দিলাম, দিয়ে গ্রুপের পোস্টটা অটোমেটিক্যালি আমাদেরকে ফিল্টারিং করে সেটা পাঠিয়ে দিবে স্প্যাম। কেন? কারণ হচ্ছে এটা রিপোর্টেড কন্টেন্ট, এই জন্য এখানে কোনোভাবে পোস্টিং এর কোনো সুযোগ নাই। এই হচ্ছে তিনটা বিষয়, লো এঙ্গেজমেন্ট, রুল ভায়োলেশন, রিপোর্টেড কন্টেন্ট, তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন। এইবারে দেখেন কিভাবে মিনি সেকেন্ডের মধ্যে অ্যালগোরিদমে আমাদের পোস্টটা কাউন্ট করে ফেলে। মিনি সেকেন্ড, মিনি বা ন্যানো সেকেন্ড বলা যায়। আমরা পোস্ট করার সাথে সাথে আমাদের সবকিছু অ্যানালাইসিস করে ন্যানো সেকেন্ডের মধ্যে। এই হচ্ছে ইউজার, আমি পোস্টটা রেডি করলাম, পোস্টটা গ্রুপে পোস্ট করলাম, সাথে সাথে কি করে আইডেন্টিটি চেক, আইডেন্টিটি চেক নিয়ে কিন্তু প্রথম পিলারে আপনাদের সাথে বলেছি যে আইডেন্টিটি চেকের মধ্যে কি কি থাকে, ট্রাস্ট স্কোর ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে ভেলোসিটি চেক, আমি কত দ্রুত পোস্ট করছি, কয়টা গ্রুপে পোস্ট করেছি একসাথে, খুব দ্রুত পোস্ট করছি কিনা, এগুলো সব ডিটেক্ট করে, আমার অ্যানালাইসিস গুলো ন্যানো সেকেন্ডের মধ্যে করে থাকে। এরপরে করে থাকে তৃতীয় স্টেপটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চেক। ফিঙ্গারপ্রিন্ট চেকটা হচ্ছে ডুপ্লিকেট যে কন্টেন্ট গুলো আছে, লিঙ্ক গুলো আছে, সেটা আমি আপনাদেরকে বলেছি যে ফিঙ্গারপ্রিন্ট কি কি অপশন গুলো আছে ফিঙ্গারপ্রিন্টিং এর মধ্যে। তাহলে এই সব কমপ্লিট করেই আমার পোস্টটা পাবলিক ফিডে চলে যায়, নয়তো এই ন্যানো সেকেন্ডের মধ্যে এই ফিল্টারিংটা করে এডমিন স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে। তাহলে দেখেন এই অপশনগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে গুরুত্ব সহকারে। তাহলে আমরা কি করছি, আমার অ্যাক্টিভিটি কেমন,
আমি হচ্ছে অন্যের পোস্টে কোন ধরনের গ্রুপে আমি অ্যাক্টিভ আছি, কোন কোন পেজে আমি লাইক দিচ্ছি, সব কিন্তু দেখতেছে ফেসবুক অ্যালগোরিদম। দেখে দেখে তারা অ্যানালাইসিস করতেছে যে এই লোকটা আসলে কতটা ট্রাস্টি। সে যদি ট্রাস্টেড পার্সন না হয়, সে যদি কিছু নেগেটিভ কন্টেন্ট দেখে, নেগেটিভ মেন্টালিটির হয়ে থাকে, হ্যাকারদের মেন্টালিটির সাথে যুক্ত থাকে, আমার মেসেঞ্জারে যদি আমি বাজে লোকদের সাথে কমিউনিকেশন করি, মেসেঞ্জারের ভিতরে কিন্তু এরকম এআই সিস্টেম চালু করা আছে, সব ওরা ডিটেক্ট করে ফেলে, প্রয়োজন হলেই ওরা সেটা কাজে লাগে। তো তাহলে আমি আমার চলাফেরা যদি ভালো মানুষের সাথে থাকে, আমার চিন্তা ভাবনা যদি ভালো মানসিক হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে এই ন্যানো সেকেন্ডের মধ্যে ফিল্টারিং করে আমার পোস্টগুলো পাবলিক ফিডের মধ্যে পাঠাবে। আর যদি সেগুলো না হয়ে থাকে, সেই স্কোর গুলো যদি খারাপ হয়ে থাকে, তাহলে এখানে পাঠাবে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে তাহলে স্প্যাম যে কন্টেন্ট গুলো, এটা এটা যদি অ্যানালাইসিস করা হয়, কন্টেন্ট ভার্সেস বিহেভিয়ার যদি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে স্প্যাম বিহেভিয়ার গুলো কি আর স্প্যাম কন্টেন্ট গুলো কি, ক্লিক বেট ওয়ার্ড, এক্সেসিভ এক্সটার্নাল লিঙ্ক, বেশি বেশি লিঙ্ক, তারপরে কপি পেস্ট, ইন্ডিকেটেবল, এই এই বিষয়গুলো থাকে। এরপরে ভিপিএন ইউজ করেছি, র্যাপিড পোস্টিং, একসাথে 50টা গ্রুপে পোস্ট করেছি, তারপরে বট ব্যবহার করছি, বট টুল গুলো ব্যবহার করছি, জিরো প্রায়র এঙ্গেজমেন্ট, আমার এঙ্গেজমেন্ট খুবই খারাপ, আমাকে কেউ লাইক করতেছে না। এঙ্গেজমেন্ট খারাপ তখনই হয় যখন এটা কোনো ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে। যেমন আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, আমি ফেক অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করলাম, তখন দেখা গেল যে মানুষজন সেই পোস্টটাকে অ্যাকসেপ্ট করবে না। মানে ভালো মানুষ হলে তারা অ্যানালাইসিস করবে যে এ আসলে ফেক না অরিজিনাল কোনো মানুষ, মানে সে বিষয়গুলো যদি ফেক হয় তাহলে সেখানে কেউ এটাকে ইগনোর করে চলে। আর ইগনোর করে চলা মানে অ্যালগোরিদমে হিট চলে যাওয়া, অ্যালগোরিদম ধরে ফেলে যে এটা হচ্ছে ফেক এবং হচ্ছে এদেরকে মানুষ ইগনোর করতেছে, তার মানে এদের স্কোরটা কমিয়ে দাও। এরকম করে করে স্কোর গুলো কমানো হয়ে থাকে। এরপরে হাউ ফেসবুক জাজ ইউ, দ্য এভলিউশন লুপ, লুপটা কিভাবে কাজ করে থাকে দেখেন। রিয়াল ইউজার ভ্যালিডেশন, আমি রিয়াল কিনা না ফেক না বট, এটা অ্যানালাইসিস করে। বিহেভিয়ার প্যাটার্ন, আমার দৈনন্দিন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরন কতটা স্বাভাবিক, স্বাভাবিক না অস্বাভাবিক, আমি ভালো মানুষের মতো ব্যবহার করছি না নেগেটিভ মানুষের মতো ব্যবহার করছি। আমি এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু আবার ফিল্টারিং করতেছে, আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু ইমেল, জিমেল কিন্তু ফিল্টারিং করতেছে। জিমেলে এরকম কিন্তু এআই সিস্টেম আছে, তারা কিন্তু এই কথাগুলো আবার তারা কাউন্ট করে আমরা কি বলছি। কারণ একটা জিমেল তৈরি করার সময় শুরুতেই কিন্তু পারমিশন নেয় যে আপনি জিমেলটা ব্যবহার করবেন, জিমেলটা ব্যবহার করার আগে সমস্ত পারমিশন আমাদেরকে দিয়ে দিতে হবে। তখন ওদের সাথে অ্যাগ্রি করেই আমরা কিন্তু জিমেলটা ক্রিয়েট করি, না হয় জিমেল ক্রিয়েট করতে দেয় না। সো আমাদের এই কথাগুলো চাইলে ওরা কিন্তু ডিটেক্ট করতে পারে, সেই অ্যাবিলিটি এখন বর্তমানে আছে। তারপরে অ্যাক্টিভিটি কনসিস্টেন্সি, আমি কি সাধারণ মানুষের মতো অ্যাক্টিভিটি করছি নাকি বট ব্যবহার করে খুব দ্রুত দ্রুত পোস্ট করছি। তারপরে কন্টেন্ট অরিজিনালিটি, কন্টেন্ট আসলে অরিজিনাল কিনা, এটা ফেক ফেক কিনা, বা ফেক বলতে কি এটা হচ্ছে কপি পেস্ট করা কিনা, বা এই টাইপের এগুলো অ্যানালিসিস করা হয়। যাই হোক, এই কথাগুলো আলোচনায় আমি বলেছি আপনাদের। তাহলে এই যে এখানে একটা ফিগার কিন্তু দেখা যাচ্ছে, ফিগারটা এরকম যে ইউনিক আউটপুট থাকতে হবে, হুবহু কপি করা যাবে না, এখানে পরামর্শগুলো এটা খেয়াল রাখবেন। তারপরে প্যাসিং অ্যান্ড লিমিটস, দিনে সর্বোচ্চ 3 থেকে 5টা গ্রুপে ন্যাচারাল পোস্টিং বিহেভিয়ার রাখতে হবে। 3 থেকে 5টার উপরে যাওয়াটা রিস্কি হয়ে যাবে, সকলে এই বিষয়ে খেয়াল রাখবেন। আর ইউনিক ক্যাপশন ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইটা মনে রাখেন 3 থেকে 5টা, এর সামান্য একটু কম বেশি হতে পারে, কিন্তু যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 3 থেকে 5টা গ্রুপে পোস্ট করা ন্যাচারাল ওয়েতে। এরপরে ওয়ার্ম আপ ফেজ, যে কোনো গ্রুপে জয়েন করেই পোস্ট না করে আগে অন্যদের পোস্টে লাইক কমেন্ট করুন। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, এটার জন্য অপেক্ষা ছিলাম যে এই অপশনটা যখন আসবে তখন বলবো। দেখেন, আমরা শুরুতেই হচ্ছে গ্রুপে ঢুকেই হচ্ছে কি করি, পোস্ট করা শুরু করে দিই, কিন্তু সেটা করা যাবে না। গ্রুপের ভিতরে প্রবেশ করে দেন হচ্ছে সকলের পোস্ট গুলোকে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, মানে আমার বুঝাইতে হবে যে আমি একজন মানুষ এবং আমি ফেক না, আমার অ্যাক্টিভিটি ভালো এবং আমাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে পারেন। এই জিনিসটা অ্যালগোরিদমকে বোঝানোর জন্য এই অ্যাক্টিভিটি গুলো মোটামুটি নিয়মিত করে যেতে হবে।
তারপরে এই যে 90টা সেশন আমাদেরকে আসলে স্যার এই বিষয়গুলো অনেক কিছুই জানেন এবং যারা ম্যানেজ করতেছে তারা জানে বিধায় 90টা সেশন আমাদেরকে দিয়েছেন এবং 90 দিন আমাদের অ্যাক্টিভিটি করতে নিষেধ করেছেন। তাহলে এই 90 দিনের মধ্যে আমাদের কি কি বিল্ড আপ হবে? এই যে আমরা লাইক দিচ্ছি, আমরা কমেন্ট করতেছি, শেয়ার করতেছি, তারপরে বিভিন্ন রকম পজিটিভ কথা বলতেছি, এটাই কিন্তু আমাদের স্কোরটা বৃদ্ধি পাচ্ছে। দেখেন অনেক সময় দেখা যায় যে এর পয়েন্ট কত, এর হচ্ছে পয়েন্ট দেখায় প্রোফাইলে, মাঝে মাঝে আমার পয়েন্ট দেখায়, আপনাদের পয়েন্ট দেখাবে যে কার পয়েন্ট কতটুকু। এটা কিন্তু অ্যালগোরিদমের একটা খেলা। অ্যালগোরিদম কিন্তু তাদের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো অ্যানালাইসিস করে একটা পয়েন্টিং এর আওতায় আনে, আর পয়েন্টিং এর আওতায় নিয়েই হচ্ছে অঙ্ক মিলিয়ে ফেলে। আসলে অঙ্ক যেই অ্যাক্টিভিটির অঙ্ক মেলে সেই অ্যাক্টিভিটি আসলে সফলতা রূপ ধারণ করতে পারে, আর যেটা অঙ্ক না মিলে সেটা কিন্তু সফল হয় না। এরকম কিছু বিজ্ঞানীদের পরামর্শ কিন্তু আজ আগে আছে। তো যাই হোক, এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত। তাহলে আমাদের কি করতে হবে? গোল্ডেন রুল হিসেবে যে স্প্যাম শুধু কন্টেন্ট ইস্যু না, এটি সম্পূর্ণ ট্রাস্ট স্কোর সিস্টেম। আমার উপরে ট্রাস্টটি কতটুকু আছে। এখন আমি কোনো হিউম্যান আমার ট্রাস্ট সম্পর্কে জানে না, আমি আসলে ভিতরে কেমন, মনের দিক দিয়ে কেমন, কোনো পার্সন কিন্তু তারা জানে না। আল্লাহ জানে আর আমি জানি সাপোজ, বাট এখন কিন্তু এআই এই জিনিসটা অনেকটাই জানে, কারণ আমরা কোন প্ল্যাটফর্মে গিয়ে কি করছি এই বিষয়গুলো কিন্তু তারা দেখে, এআই সিস্টেম ধরে ফেলে। এই জন্য আমাদের সম্পূর্ণ ট্রাস্ট স্কোরটাকে বৃদ্ধি করতে হবে এসব জায়গায়। তাহলে কি করব আমরা? ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করব। তারপরে নো মাস পোস্টিং, একসাথে হচ্ছে অনেকগুলোতে পোস্ট দিব না, 3 থেকে 5টা পার ডে। তারপরে হচ্ছে নো এক্সেসিভ অর হিডেন স্প্যাম লিঙ্ক, হিডেন কোনো স্প্যাম লিঙ্ক আমরা ব্যবহার করব না। এরপরে এই যে গ্রুপে অনেক সময় দেওয়া হয়, মেসেঞ্জারে দেওয়া হয়, বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হয়, যদি লিঙ্কটা ভালো না হয় তাহলে যদি আমি বলি যে তানিয়া আপু আমার একটা লিঙ্ক পাঠাইছে, লিঙ্কটা হচ্ছে মানে একটা হিডেন লিঙ্ক বা একটা হ্যাকিং লিঙ্ক হতে পারে, সেটা পাঠিয়েছে। এখন আমার কাছে তো পাঠিয়েছে তানিয়া আপু, কিন্তু আমি সেটা ওপেন করলাম বা আমি দেখলাম ওই যে পাঠানোর যে মাধ্যমটা মেসেঞ্জারে পাঠাইছে, মেসেঞ্জারে একটা ফিল্টারিং করে ফেলেছে যে আসলে তানিয়া আপু কেমন, সে যদি ভালো হয় তাহলে ভালো লিঙ্কই পাঠাবে, সে যদি একটু নেগেটিভ টাইপের হয় তাহলে কিন্তু সে নেগেটিভটা, মানে তাকে ধরে নেবে এআই যে সে হয়তো নেগেটিভ পার্সন, যে এই লিঙ্কটা কেন তাকে পাঠায়। মানে লিঙ্ক পাঠানোর ক্ষেত্রেও এখন আমাদের সতর্ক থাকতে হবে, ব্যাপারটা এরকম। এখন ওরা সবকিছু বলছে। আর হচ্ছে ন্যাচারাল কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে হবে, যেটা স্বাভাবিক একদম। যেমন হচ্ছে একসাথে 1000 লাইক দিয়ে দেওয়া যায়, 1000 ফলো দিয়ে দেওয়া যায়, এটা হচ্ছে বট দিয়ে করা সম্ভব। কিন্তু এটা যদি আমরা একসাথে না দেই, মাঝে 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 লাইক দেই, কমেন্ট দেই, ফলো দেই, তাহলে তখন কিন্তু এটা হিউম্যান অ্যাক্টিভিটি ধরে তারা কিন্তু, মানে বিশেষ করে অ্যালগোরিদম আমাদেরকে পজিটিভ ভাবে রাখে। অ্যাকাউন্ট প্রপারলি ওয়ার্মড আপ। আচ্ছা, তারপরে আরেকটা কিছু বিষয় আছে, আমাদের অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, অ্যাকাউন্ট যদি কোনো ঝুঁকির মধ্যে থাকে, তখন কিন্তু আমরা বিপদের মধ্যে থাকবো। তখন কিন্তু ওই গ্রুপের মধ্যে আহ কোনো পোস্ট যদি করা হয় তাহলে ওখানেও কিছু স্কোরিং এর বিষয় থাকে। এখন অ্যাকাউন্ট যদি প্রপারলি সিকিউর না থাকে, তখনও এই বিষয়গুলো কাউন্টিং এর মধ্যে আসে। মানে আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম যে আমরা কি খাচ্ছি, কি ভাবতেছি, আমরা মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে আমরা স্বপ্নে কি দেখতেছি এটাও ওরা মনে হচ্ছে ধরে ফেলতেছে, এরকম ব্যাপারটা। এআইটা এতটা সাংঘাতিক হয়ে গেছে 2026 সালে, এটা নতুন যুক্ত হয়েছে। তো stay safe from Facebook spam filter, smart posting, better reach, plus better growth. অবশ্যই এই বিষয়ে সকলে খেয়াল রাখবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, কষ্ট করে শুনেছেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আপনারা এখানে আমি দেখাতে চাচ্ছি যে জিনিসটা, সেটা হলো আমি সারাদিন কি করছি, আমার অ্যাক্টিভিটি আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমার অ্যাক্টিভিটি গুলো আমি নিজেই দেখতে পারবো, সেই অনুযায়ী আমি বুঝতে পারবো যে আমি আসলে গ্রুপে পোস্ট করলে সেই পোস্টটা কি স্প্যামে যাবে কিংবা যাবে না, সেই জিনিসটাও কিছু আমরা ধরতে পারবো। তো চলে যাই, এখানে আমি আমার ফেসবুকে চলে যাই।
আপনারা এই স্থানটা দেখতে পাচ্ছেন কিনা? এই জায়গাটা সবাই তো চিনেন না? জি জি। ওকে, এখানে দেখেন উপরে থ্রি ডট আছে, ডান কর্নারে এখানে থ্রি ডট আছে। এই থ্রি ডটের উপরে চাপ দিব, খুবই গুরুত্বপূর্ণ, সকলে খেয়াল করবেন। এই থ্রি ডটের উপরে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আছে অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগের মধ্যে প্রবেশ করবেন। অ্যাক্টিভিটি লগের মধ্যে প্রবেশ করে দেখেন আমরা সারাদিন কি করছি, কোন বছর কি করেছি, কখন একটা লাইক দিয়েছি, কখন একটা কমেন্ট করেছি, সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। বা যদি কোনো হ্যাকাররা নিয়ে আজেবাজে লাইক কমেন্ট দেয় আজেবাজে জায়গায়, সেটাও কিন্তু এখানে ধরা পড়বে। তো প্রথমে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, আমি এখানে যাব, দেখেন কমেন্ট অ্যান্ড রিয়াকশন, এর মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যে প্রবেশ করে এই ম্যানেজ কমেন্ট অ্যান্ড রিয়াকশন এখানে প্রবেশ করলাম। দেখেন আমি সর্বশেষ স্যারের একটা পোস্ট, আজকে যে পোস্টটা ছিল সেটা কিন্তু আমি একটা লাভ রিয়েক্ট দিয়েছি দেখেন আজকে। এবং নেট একটু সমস্যা করছে। আচ্ছা দেখেন, সর্বশেষ আমি লাভ রিয়েক্ট দিয়েছি এবং 53 নম্বর সেশন 34তম ব্যাচ। এরপরে এখানে যে কমেন্ট আমি করেছি দেখেন, কমেন্টটাও নিচে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ সেশন প্রিয় স্যার। দেখেন এইটাও এখানে লেখা আছে যে আমরা আজকে সর্বশেষ কি করেছি, 19 তারিখ 2026। এরপরে আজকে সারাদিনে আমি কি কি করেছি, এখানে সব কিন্তু অ্যাক্টিভিটি লেখা আছে, কোন কোন জায়গায় গিয়েছি, কোনটা কোনখানে লাইক দিয়েছি, কমেন্ট করেছি, শেয়ার করেছি। এই শুধু লাইক কমেন্ট শেয়ার এখানে দেখতে পাবেন, কোন তারিখ কি আমি কি লাইক কমেন্ট শেয়ার করেছি না অ্যাংরি রিয়াক্ট করেছি, হ্যাঁ এগুলো সব এখানে আছে। এগুলো কিন্তু অ্যালগোরিদম ডিটেক্ট করে। এগুলো হচ্ছে আমাদের মানে লাইক কমেন্ট রিয়াকশন যেটাকে বলা হয়, এটা কিন্তু এটা নিয়ে কিন্তু ওখানে একটা স্কোরিং এর বিষয় থাকে আছে। এরপরে হচ্ছে পোস্ট, দেখেন আমি কি কি পোস্ট করেছি। যার যার অ্যাক্টিভিটি নিয়মিত এগুলো চেক দিবেন, এগুলো তো অনেক হিস্ট্রি, মানে আমি দেখেন কোন কোন কন্টেন্টে আমি লাইক দিয়েছি, এখানে কিন্তু কন্টেন্ট গুলো আছে, মানে লাইক না, আমি কোন কন্টেন্টটা দেখেছি, জাস্ট দেখেছি এক নজর, কোনো লাইক কমেন্ট কিছুই করিনি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই অপশনটা আমি কি দেখছি সেটাও কিন্তু ধরে ফেলতেছে, ডিটেক্ট করছে, মানে কোন পোস্ট, কোন ফটো, কোন ভিডিওস, সবকিছু এগুলো ধরে ফেলতেছে। এরপরে অ্যাক্টিভিটি ইউর ট্যাগ, আমি কি কি ট্যাগ করেছি আজকে সারাদিন, সব ওদের কাছে লিপিবদ্ধ আছে সুন্দর করে। দেখেন এখানে হচ্ছে আমি কখন কি ট্যাগ করেছিলাম, কখন কি লিখেছিলাম, কমেন্টে লিখেছিলাম, মানে আমাকে যারা ট্যাগ করেছে তাদের কমেন্টে গিয়ে আমি কমেন্ট করেছিলাম। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ হয়ে আছে। এরপরে সেভড আইটেমস এন্ড কালেকশন, মাঝে মাঝে সেভড লেখা আসে, আপনি কি কি সেভ করেছেন সেটা কিন্তু এই জায়গায় পাবেন। রিসেন্টলি কোনো কিছু সেভ করলে, কোনো কিছু ভালো লাগলে অনেকে সেভ করে রাখে না, সেভ করে কোথায় রেখেছি, খুঁজে কিভাবে পাবো, এখানে এসে ওই জিনিসটা দেখতে পাবেন যে আপনি কখন কি সেভ করে রেখেছিলেন। আর এখানে কিন্তু আপনার ফিল্টার্স আছে, ফিল্টারে গিয়ে আপনি দেখতে পাবেন মানে ডেট অল, অর্থাৎ একেবারে মানে কি বলে লাইফ টাইম যা করেছেন সব কিছু, সেই ডেট গুলো এখানে দেখাবে। হুম, সবগুলো এখানে দেখাবে। এরপরে যাবে হচ্ছে মেসেজ, দেখেন আমি কাকে মেসেজ করেছি অথবা মাফ করবেন মহসিন ভাই, আপনি যা বলতেছেন আমার জি। স্ক্রিন এর মধ্যে শুধু থ্যাংক ইউ লেখা একটা পেজ আসছে আর কি। ও আচ্ছা, আমি তো মোবাইল দিয়ে দেখাচ্ছি, একটু চেঞ্জ করে দেখেন। আমি কিন্তু মোবাইল স্ক্রিনও শেয়ার করছি, স্ক্রিন দুইটা আছে এখানে। আপু আমার সবাই কি মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি বের করে জি ভাইয়া দেখা যাচ্ছে তো। যাচ্ছে। তাহলে মায়াপু যেটা বললো, মায়াপু মোবাইল স্ক্রিনে যান তাহলে দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন আমি হচ্ছে কোথায় কোথায় লাইক দিয়েছি, কোথায়, এটা এটা হচ্ছে আপনার মেসেজ।
রিসেন্টলি আমি আচ্ছা, মেসেজের বিষয়গুলো এখানে পাবেন, যে আমার মেসেজের আমার বেশ করে কমিউনিটি গুলো আছে না, কমিউনিটি গুলো সামনে আসে, কিন্তু কমিউনিটির মেসেজ আসে, ওই মেসেজ গুলো হচ্ছে আমি লাইক দিয়েছি কিনা, ফলো দিয়েছি কিনা, বা ওই মেসেজে আমি কি দেখেছি, এই সব বিষয়গুলো আর কি এখানে আসে। এখানে আমার পুরো হিস্ট্রি, আপনারা এই হিস্ট্রি গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন যে এখানে কোনো নেগেটিভ কিছু আছে কিনা। যদি নেগেটিভ কিছু থাকে তাহলে ওখান থেকে সাথে সাথে লিভ নিয়ে নেবেন, তাহলে অ্যালগোরিদমে আমাকে পজিটিভ হিসেবে দেখবে। গ্রুপ গুলো মানে ইওর বেস, এই গ্রুপের আমার পার্সোনাল যদি গ্রুপ থাকে সেই গ্রুপ, তারপরে হচ্ছে ইওর মেম্বারশিপ অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে এগুলো সব আপনারা চেক দিবেন। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যে কয়টা গ্রুপে আমি ইনভলভ আছি, কয়টা গ্রুপে মেম্বার আছি, সেটা এখানে আছে। কিন্তু এখানে কোনো আজেবাজে গ্রুপ যদি থাকে যেগুলো হচ্ছে এই অ্যালগোরিদম নেগেটিভ ভাবে দেখে, ওই গ্রুপ থেকে রিমুভ নিয়ে নেবেন। এরপরে আমার রিলস দেখা, রিলস এর কোনো অ্যাক্টিভিটি আছে কিনা আজকে সারাদিনে, সেই অ্যাক্টিভিটি গুলো এখান থেকে চেক দিয়ে দেখবেন যে আমার পার্সোনাল লিঙ্ক রিল যেগুলো আছে সেটা এখানে দেখাবো। তারপরে এরকম করে পেজ টেজ যা আছে দেখেন, এই সমস্ত কিছু ইনফরমেশন একটু চেক দিবেন সবাই। এগুলো দেখাতে গেলে এক এক করে অনেক সময় লেগে যাবে। তো এটা হচ্ছে আমাদের, এবার আসি পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমি যে পোস্ট গুলো দিয়েছি, কবে কি পোস্ট দিয়েছি, পোস্ট করেছি, সেটা কিন্তু পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে। এরপরে সেভ ইনফরমেশন, আমি যে ইনফরমেশন গুলো সেভ করেছি। এরপরে কানেকশন, আচ্ছা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফ্রেন্ড, তারপরে ফলোয়ার, তারপরে সুপারভিশন। ফ্রেন্ড ফলোয়ার আপনারা দেখবেন যে কাকে রিমুভ করেছেন, কার সাথে ফ্রেন্ডশিপ আছেন, সেগুলো চেক দিবেন। যার সাথে ফ্রেন্ডশিপ আছেন, যদি কোনো ব্যাড মেন্টালিটির মানুষ বা প্রোফাইল এগুলোর সাথে আপনার ফ্রেন্ডশিপ হয়ে থাকে, তাহলে সেটা রিমুভ করে দিবেন। কারণ ওখান থেকে একটা স্কোরিং এর বিষয় আছে, ট্রাস্ট স্কোরটা কমে যাবে আমাদের। সো ওইটা এখান থেকে অ্যানালাইসিস করে দেখবেন যে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, কার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, সে আসলে হিউম্যান কিনা, নাকি সে বট, কিংবা সে কোনো ফেক পারসন কিনা, বা ব্যাড মেন্টালিটির কিনা, এগুলো সব অ্যানালাইসিস করে হচ্ছে তাদেরকে রাখবেন, যারা ভালো, আর যারা হচ্ছে উল্টোটা তাদেরকে রিমুভ করে দিবেন। তাহলে এই ম্যানেজ ফ্রেন্ডসে গিয়ে এটা অ্যানালাইসিস করবেন। তারপরে হচ্ছে ফলোয়ার্স। ফলোয়ার্স এর মধ্যে আপনি কারা কারা আপনাকে ফলো করেছে, আর আপনি কাকে কাকে ফলো করেছেন, এবং সেই ফলো যাদেরকে করেছেন ওই ফ্রেন্ড রিকোয়েস্টের মতো এরকমই, তারা আসলে কেমন, এগুলো কিন্তু এখন বর্তমানে অ্যালগোরিদম ধরে ফেলে। এরপরে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন। লগ ইন ইনফরমেশন, আপনি কোন কোন ডিভাইসে লগ ইন করেছেন আর কোন কোন ডিভাইসে লগ আউট করেছেন, সেটার আইপি নাম্বারটা এখানে দেখাবে। দেখেন আমি কোন আইপি দিয়ে লগ ইন করেছি, 17 তারিখ হচ্ছে আইপি, এই আমার একটা আইপি নাম্বার আছে। আবার দেখেন 13 তারিখ আমার আইপি চেঞ্জ, অর্থাৎ 13 তারিখে আমি কিন্তু প্রবেশ করেছিলাম আমার মোবাইল নেট দিয়ে আর কি। এরপরে আমার হচ্ছে এখানে আর একটা আইপি দেখাচ্ছে, তারপরে আর একটা আইপি গুলো কিন্তু সব এইখানে সেভ হয়ে থাকে, ডিটেক্ট করে যে কোন আইপি দিয়ে। এখন আমি যদি পাবলিক কোনো আইপি দিয়ে যুক্ত হই, আর আমি যদি ভিপিএন ব্যবহার করি, ভিপিএন ব্যবহার করলে সাথে সাথে এখানে ভিপিএন এর জন্য আলাদা আইপি আসে। ভিপিএন আসলে কেন ব্যবহার করে, সাধারণত আমি বাংলাদেশে আছি, আমি আমেরিকার কোনো প্রতিষ্ঠানে আমি একটা মেইল পাঠাবো, আর আমেরিকা থেকেই যাতে ধরতে পারে যে আমি আসলে আমেরিকার পার্সন, আমি বর্তমানে আমেরিকায় অবস্থান করছি। তখন দেখা গেল ভিপিএন এ আমি আমেরিকা দিয়ে ইউএসএ দিয়ে, তখন দেখা গেল যে আমি ওইটা অ্যাক্টিভ করে আমি একটা মেইল পাঠালাম, তখন ওই আমেরিকান পার্সন দেখবে যে আমি আমেরিকা থেকে পাঠিয়েছি, অথচ আমি বাংলাদেশ থেকে পাঠিয়েছি, কিন্তু ওই আইপিটা চেঞ্জ হয়ে গেল তখন। এরকম হোয়ার ইউ আর লগড ইন, আমি কোথায় কোথায় লগ ইন করেছি, কোথায় বসে, আমার অ্যাড্রেস কোথায়, আইপি কি, এগুলো সব কিন্তু এখানে দেখায়। ঠিক আছে, এখানে আপনারা দেখবেন যে কোন আইপি দিয়ে
কি করা হয়েছে। যদি মানে ডিপে প্রবেশ করেন প্রয়োজন হয়, মানে একটু শিখে রাখবেন, খেয়াল রাখলে হবে। আর রিকগনাইজড ডিভাইস, আমার রিকগনাইজড ডিভাইসের মধ্যে কোন কোন ডিভাইস ব্যবহার করছি সেটা, আর কোন ব্রাউজার ব্যবহার করছি। এই যে দেখেন একটা আছে ব্রাউজার মজিলা, মজিলা থেকে আমি প্রবেশ করেছি, তখন আইপি অন্য একটা দেখাচ্ছে। তারপরে আপনার কি বলে গুগল ক্রোম, এগুলো দিয়ে আমি যদি প্রবেশ করি তখন আইপি একরকম হয়ে যায়, সেগুলো এখানে দেখায়। তারপর এগুলো হচ্ছে আপনারা দেখবেন। এখন এখানে দেখা যাবে যে অন্য কোনো পার্সন যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে তারা কোথাও প্রবেশ করে, সেটাও কিন্তু এগুলো থেকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, এই হোয়ার লগড ইন এগুলো দিয়ে। এরপরে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আমরা কি করি, অনেকে ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট তৈরি করি, আবার ফেসবুক দিয়ে হচ্ছে গ্রোক অ্যাকাউন্ট তৈরি করি, ফেসবুক দিয়ে চ্যাট জিপিটি মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুক দিয়ে অনেক কিছু করা হয় না। এই যে এইটা হচ্ছে এখানে দেখবেন যে আপনি কোন কোন অ্যাপস আসলে অ্যাপস এর মধ্যে প্রবেশ করেছেন। মানে প্রত্যেকটা অ্যাপসে তো আসলে লগ ইন সাইন আপ করতে হয়, সাইন আপটা কিন্তু জিমেইল দিয়ে করা হয়, আবার ফেসবুক দিয়েও করা হয়, আরো কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো দিয়ে করা। তাহলে আপনার ফেসবুক দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু ফেসবুকের অ্যাক্সেসটা ওই অ্যাপসটায় পেয়ে যাবে। সো তখন ওই অ্যাপসে যদি কোনো ব্যাড পার্সন থাকে বা হ্যাকার থাকে, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা খুব সহজে নিতে পারবে। এই জন্য জিমেল দিয়ে যদি কোথাও ট্রাস্টেড কোনো জায়গায় লগ ইন করেন, সাইন আপ করেন, জিমেল ব্যবহার করে করাটাই নিরাপদ। ফেসবুকটা ঝুঁকিপূর্ণ তখন থেকে যায়। তো যাই হোক, সকলে এই জায়গাটা খেয়াল রাখেন, অ্যাক্টিভিটি লগ।